আমি প্রথমে আমি এই এই অনুষ্ঠানটা করার জন্য এই উদ্যোক্তা এবং আয়োজকদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই উপস্থিত সুধীমণ্ডলীকে, যারা এখানে উপস্থিত হয়ে আমার কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে সময় এই আহ্বানটা পেয়েছিলাম, আমন্ত্রণটা পেয়েছিলাম, তার থেকে স্বল্পকাল সময়ের মধ্যে আমি এই আমার পরিবার এবং আমার সব থেকে কাছে যে আমার আচার্য এবং শিক্ষক অধ্যাপক সুনীতি কুমার পাঠককে আমি হারিয়েছি। ফলে আমি এই সময়ের মধ্যে আমি যে লেখাটা লিখেছি বা আমি যে কথাগুলো বলতে চাই, সেই কথাগুলো হয়তো আপনাদের প্রত্যাশা ঠিক মতো পূরণ করতে পারবে বলে আমার মনে হয় না, আমি আশা করি না। তবুও যেহেতু এরা আমাকে বলেছেন, আমি আপনাদের তাদের এই আহ্বানে সাড়া দিয়ে বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে আমি এসেছি এবং আজকে সকালেও আমি সেইভাবে আসতে পারবো বলে বুঝতে পারছিলাম না, কিন্তু যেহেতু আমি কথা দিয়েছি এবং আসতে হবেই, আমি আমার জন্য সবাই অপেক্ষা করে আছেন, সেই জন্যই আমি বহু বাধা অতিক্রম করে এসেছি। ফলে আমি জানি না আপনাদের এই প্রত্যাশা পূরণ করতে পারবো, তবে আমি এখানে আসতে পেরে খুব গর্বিত বোধ করছি এই জন্যে যে আমার মতো একজন সাধারণ পাঠিকা, আমি এখনও নিজেকে পাঠিকা বলেই ভাবি, যে আমি এখন যা অনুশীলন করি সেটা আমি কোথাও সেভাবে প্রকাশ করার বা চেষ্টা করি না, ফলে আমি নিজেকে শিক্ষার্থী ভাবেই এখন ভেবে থাকি। তো আমার মতো একজন মানুষকে এখানে আহ্বান জানানোর জন্য আমি ইনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমার সবথেকে ভালো লাগছে এই কারণে যে এই বছর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং এই ধ্রুপদী ভাষা বাংলা ভাষার প্রথম সাহিত্য নিদর্শন চর্যাচর্যে বিনিশ্চয়ের আবিষ্কারক কিন্তু হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং আমার সৌভাগ্য সেই চর্চা সংগ্রহ নিয়ে আমার কর্মকাণ্ড, সমস্ত আজীবনের কর্মকাণ্ড সেই চর্চা সংগ্রহ নিয়ে। ফলে আমি ওই চর্চা সাহিত্য নিয়ে পঠন পাঠন করার জন্য আমি এই বছর এইখানে ডাক পেয়ে আমি খুবই নিজেকে গর্বিত এবং আমার খুব ভালো লাগছে আর কি, এক কথায় আমার খুব ভালো লাগছে। তবে জানি না আমি যে কথা আপনাদের কাছে শোনাবো সে কথা হয়তো অনেকবারই হয়তো বলা হয়ে গেছে, কিন্তু আমি আমার উপলব্ধ সত্যটাকে বা তথ্যটাকে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি, যে জানি না আমার নিজের মতো করে, জানি না এর মধ্যে হয়তো অনেক কূট কৌশল প্রশ্ন, অনেক কিছু বিচার বিশ্লেষণ, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমি হয়তো সেগুলো হয়তো ছুঁয়ে যেতে পারবো না বা পারিনি, সেই জন্য আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আমার লেখা আমি আমার মতো করে আপনাদের পড়ে শোনাচ্ছি। বৌদ্ধ ধর্মানুরাগী কথাশিল্পী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ঊনবিংশ শতাব্দীর বাঙালি বিদ্বজ্জন মণ্ডলীর অন্যতম পুরোধা পুরুষ তথা অনন্য সাধারণ ব্যক্তিত্ব হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। নৈহাটির বিখ্যাত ভট্টাচার্য পরিবারে 1853 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন ন্যায়শাস্ত্রের অদ্বিতীয় পণ্ডিত কমললোচন ন্যায়রত্ন। কিন্তু শৈশবেই হরপ্রসাদের পিতৃবিয়োগ ঘটে। নিঃসহায় নিঃসম্বল অবস্থায় শুরু হয় তাঁর জীবন সংগ্রাম। এমত অবস্থায় উচ্চতর শিক্ষায় বিদ্যালয় ইচ্ছে হরপ্রসাদ সংস্কৃত ভাষায় জ্ঞানার্জনের আকাঙ্ক্ষায় সংস্কৃত কলেজে পড়ার উদ্দেশ্যে কলকাতায় এসে উপস্থিত হয়। কিন্তু অর্থাভাবে সেই অভিপ্রায় পণ্ড হওয়ার উপক্রম হলে বিদ্যাসাগর মশাই তাঁকে বাসস্থানে দিয়ে তার মনোরথ পূর্ণ করেন। এরপর হরপ্রসাদকে আর ফিরে তাকাতে হয়। অসাধারণ মনীষা এবং বিদ্যাবত্তার গুণে ঊনবিংশ শতাব্দীর পণ্ডিত জনসমাজের অন্যতম প্রাজ্ঞ ব্যক্তিত্ব রূপে হরপ্রসাদ শাস্ত্রী পরিচিতি লাভ করেন। সংস্কৃত কলেজে পাঠ্যাবস্থায় হরপ্রসাদ দীর্ঘ অবকাশকালে ভট্টপল্লী জয়রাম তর্কভূষণের কাছে কাব্য, অলঙ্কার, ব্যাকরণ প্রভৃতি বিষয়ে পাঠ নিতেন। যথাসময়ে সংস্কৃত কলেজ থেকে এমএ পাশ করে অনন্য সাধারণ মেধার গুণে তিনি শাস্ত্রী উপাধি লাভ করেন। পরবর্তীকালে নীলমণি ন্যায়ালঙ্কারের
সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর নিলে পরে হরপ্রসাদ শাস্ত্রী ওই পদে আসীন হয়ে দক্ষ পরিচালক এবং যোগ্য প্রশাসক রূপে সুনাম অর্জন করেন। গভর্নমেন্ট তার পাণ্ডিত্য দর্শনে মুগ্ধ হয়ে তাকে 1898 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় উপাধি এবং দিল্লির করোনেশন দরবার উপলক্ষে 1911 খ্রিস্টাব্দে CIE খেতাব দান করেন। বিদ্যুৎসাহী হরপ্রসাদ শাস্ত্রী বাংলা, ইংরেজির সঙ্গে সঙ্গে জার্মান, তিব্বতী, পালি, ফরাসি প্রভৃতি বহু ভাষায় বিদগ্ধ পণ্ডিত ছিলেন। সুচারু পরিচালনার নৈপুণ্যে এবং পাণ্ডিত্যের জন্য তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতির পদ এবং দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রত্নতত্ত্ব সমিতির বিভাগের সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন। 1855 খ্রিস্টাব্দে তিনি বুদ্ধিস্ট টেক্সট অ্যান্ড রিসার্চ সোসাইটির সম্পাদক রূপে প্রাচীন বৌদ্ধ যুগের ঐতিহ্যের গবেষণার কাজে সহায়তা করেছেন এবং রাজেন্দ্রলাল মিত্রের বৌদ্ধ সংস্কৃত সাহিত্য রচনাতেও সাহায্য করেছেন তিনি। বৌদ্ধবিদ্যা হরপ্রসাদকে এতখানি আকৃষ্ট করেছিল যে তিনি লেখক ও গবেষক জীবনের অধিকাংশ সময় অর্থাৎ কর্মজীবনের শুরু থেকে শেষ অবধি বৌদ্ধবিদ্যা চর্চায় অতিবাহিত করেছিলেন। 2500 বছর পূর্বে যে মহাকরুণা স্রোত প্রবাহ প্রাচীন সভ্যতার দ্বন্দ্ব সংঘাতের ভূমিকম্পে রুদ্ধগতি হয়ে পড়েছিল, তারই সুপ্ত স্রোতধারায় অবগাহনের উদ্দেশ্যে মহামহোপাধ্যায় ধ্যানমগ্ন হয়েছিলেন। তার কর্মজীবন বুদ্ধবাণী, বৌদ্ধ ইতিহাস, বৌদ্ধ প্রাচীন কীর্তি, বৌদ্ধ সাহিত্য সংস্কৃতির মর্ম অনুধাবনে ব্যাপৃত থেকেছে। 2500 বছর ধরে যে প্রজ্ঞা ও করুণার, প্রাণ ও প্রেমের প্রদীপ্ত আলোকশিখা ভগ্ন চৈত্য স্তূপ সংগ্রামের প্রাচীরে অন্দরে নিকষ কালো অন্ধকারে জমাট বেঁধে আছে, সেই অগ্নিশেখার আলোকধারাকে সহস্র কিরণে বিচ্ছুরিত করার অভিপ্রায়ে তিনি ব্রতী হয়েছিলেন। তার সারা জীবনের আগ্রহ ও অনুশীলনের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছিল পুরাতাত্ত্বিক বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে বৌদ্ধবিদ্যা চর্চা। বৌদ্ধ যুগের যথার্থ উত্তরসাধক, বৌদ্ধ ধর্ম উপদেশের সার্থক বাণীবাহক রূপে হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ বিদ্যা চর্চা, গবেষণামূলক কাজকর্ম ও পুরাতাত্ত্বিক সংগ্রহে জীবন উৎসর্গ করেছিলেন। শ্রদ্ধেয় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রামদাস সেন প্রমুখ বঙ্গদর্শন পত্রিকার পণ্ডিতবর্গের রচনা পাঠ করে তিনি এই বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন এবং বলা যায় যে এখান থেকে বৌদ্ধ ধর্মানুরাগী হরপ্রসাদ শাস্ত্রীর বুদ্ধ মার্গে যাত্রা শুরু। অবশ্য প্রাচীন বৌদ্ধ যুগের আলো আধারে জগতে বিচরণের মার্গদর্শক রূপে হরপ্রসাদ শাস্ত্রীর জীবনে বিশেষভাবে যার নাম স্মরণীয় হয়ে আছে তিনি হলেন রাজেন্দ্রলাল মিত্র। বৌদ্ধ ভাষা ও সাহিত্য অনুরাগী রাজেন্দ্রলাল মিত্র 1881 খ্রিস্টাব্দে দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের উদ্যোগে সংস্কৃত বুদ্ধিক টেক্সট অফ নেপাল নাম দিয়ে BH অ্যাকশনের সংগৃহীত নেপালি বৌদ্ধ সাহিত্যের পরিচয় প্রথম প্রকাশ করে পুরাতাত্ত্বিক গবেষক বাঙালি পণ্ডিতদের নেপাল তিব্বতে রক্ষিত বৌদ্ধতন্ত্র সাহিত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এর ফলে বাংলার পণ্ডিত সমাজ উপলব্ধি করে যে প্রাচীন বাংলাদেশের বহু বিস্তৃত ইতিহাস ওই সমস্ত দেশের ধর্মকেন্দ্রগুলিতে রক্ষিত আছে। বলা বাহুল্য, এই ধারণার বশবর্তী হয়ে পণ্ডিত প্রবল পুরাতত্ত্ব পিপাসু হরপ্রসাদ শাস্ত্রী চারবার নেপাল যাত্রা করেছিলেন এবং এই যাত্রাভিযানের অর্থাৎ 1907 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। কারণ 1907 খ্রিস্টাব্দে তৃতীয়বারের জন্য নেপাল যাত্রা করে শাস্ত্রী মশাই সিদ্ধ মনোরথ হয়ে দেশে প্রত্যাগমন করেছিলেন। এই যাত্রায় তিনি নেপালের দরবার গ্রন্থাগার থেকে কয়েকটি পুঁথির সঙ্গে তার পাতার উপর লেখা চর্যাচর্যে বিনিশ্চয় পুঁথিটি আবিষ্কার করেন এবং পুঁথিটি নকল করে সঙ্গে করে নিয়ে আসেন। 1916 খ্রিস্টাব্দে বাংলা 1323 সালে গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদের থেকে অন্যান্য 3টি সংগৃহীত পুঁথির যথা সরোজ বজ্রের সঠিক দোহাকোষ, মেখলা টিকা সহ কান্নপাদের দোহাকোষ এবং বৌদ্ধতন্ত্র বিষয়ক পুঁথি ডাকার্ণবের সঙ্গে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা শিরোনামে প্রকাশ করেন। যদিও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তার আবিষ্কৃত 4টি পুঁথি
প্রাচীন বাংলা ভাষায় রচিত বলে উক্ত শিরোনামটি ব্যবহার করেছিলেন, কিন্তু ভাষাবিজ্ঞানী পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় উপরোক্ত পুঁথিগুলির ভাষা বিশ্লেষণ করে তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ODB এর গ্রন্থে অভিমত দিলেন যে চর্যাগীতি পুঁথিটিই কেবল প্রাচীন বাংলা ভাষায় রচিত, অন্যগুলি নয়। অতঃপর বহু বিচার বিশ্লেষণ ও বিতর্কের পর প্রাচীন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন গ্রন্থরূপে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি অধুনা প্রচলিত চর্যাপদ বা চর্যা সাহিত্য নামে প্রকাশিত হয় এবং একই সঙ্গে মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী ও চর্যাপদ শব্দ দুটি পরস্পর পরিপূরক শব্দরূপে বাংলা সাহিত্যের ইতিহাসে মুদ্রিত হয়ে রয়েছে। প্রসঙ্গত বলা যায়, চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ বাংলাদেশের সমাজ, সাহিত্য ও ইতিহাসের জগতে বাংলা ভাষার আদিম পাথুরে প্রমাণ বলে চিহ্নিত হয়ে আছে। প্রাচীন বাংলাদেশের 3টি অধ্যায় বা দিক একই সঙ্গে এই সাহিত্যে পরিস্ফুট হয়। সাহিত্যের ইতিহাসের গ্রন্থটির মর্যাদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। গ্রন্থটি প্রকাশনার ফলে যে সমস্ত দিকগুলি সন্ধিৎসু পাঠকের কাছে শাস্ত্রীয় প্রমাণরূপে গ্রহণযোগ্য ও স্পষ্ট হয়ে উঠেছে সেগুলি হলো: প্রথমত, চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় রচিত সাহিত্যের প্রথম প্রামাণিক গ্রন্থ। দ্বিতীয়ত, বৌদ্ধ ধর্মের অন্তিম পরিণতির কুহেলিকাচ্ছন্ন ইতিবৃত্তের ইঙ্গিতবাহী গ্রন্থ। দ্বিতীয়ত, পাল যুগের বাংলাদেশের নানা মূল্যবান তথ্য সমৃদ্ধ গ্রন্থ এটি। ফলে এ কথা বলা যায় যে মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী যদি আর কিছু নাও করে যেতেন, তবুও এই চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতি গ্রন্থটির জন্যই তিনি বাংলার সমাজ ও সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকতেন। এছাড়াও বৌদ্ধ ধর্ম ও বিদ্যা অনুরাগী হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ বিদ্যা সংক্রান্ত বহু প্রবন্ধ ও গ্রন্থ রচনা করে গিয়েছেন। যেমন ব্রাহ্মণ ও শ্রমণ, এই প্রবন্ধটি তার বৌদ্ধ বিদ্যা বিষয়ে প্রথম প্রবন্ধ। এটি 1284 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। বৌদ্ধ ধর্মের অধঃপাত, কুশীনগর, হিন্দু ও বৌদ্ধের তফাৎ, বুদ্ধদেব কোন ভাষায় বক্তৃতা করিতেন, বৌদ্ধ ধর্ম কোথা হইতে আসিল, বৌদ্ধ ধর্ম কোথায় গেল, এখনও একটু আছে উড়িষ্যার জঙ্গলে, বাংলাদেশ প্রচ্ছন্ন বৌদ্ধ, সহজ্জান, পাষাণের কথা, বঙ্গে বৌদ্ধ ধর্ম প্রভৃতি বহু প্রবন্ধগুচ্ছ তার বৌদ্ধ ধর্মানুরাগী মানসিকতাকে পরিস্ফুট করেছে। আবার বৌদ্ধ ধর্ম নামক গ্রন্থে হরপ্রসাদ শাস্ত্রী দর্শনের কূট প্রশ্নগুলি বিশ্লেষকের ভূমিকায় বিচার বিশ্লেষণ করে অত্যন্ত সহজ সরল ভাষায় সমাজ ও ইতিহাসের প্রেক্ষাপটে পাঠকের সামনে হাজির করেছে। এই সমস্ত গ্রন্থ ও প্রবন্ধগুলিতে তিনি অসামান্য কৃতিত্বের সঙ্গে প্রাচীন বৌদ্ধ যুগের পটভূমিকায় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির অভ্যুদয়, বিকাশ ও বিলয়ের পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেছেন এবং একই সঙ্গে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য জীবনযাত্রার অনুপুঙ্খ চিত্রগুলি হরপ্রসাদ নিষ্ঠার সঙ্গে রূপায়িত করেছে। বাংলা ছাড়াও ইংরেজিতে বহু বৌদ্ধ বিষয়ক প্রবন্ধ রচনায় হরপ্রসাদ মনীষিয়ানার পরিচয় দিয়েছেন। প্রবন্ধগুলি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, যেমন দ্য নর্দার্ন বুদ্ধিজম, দ্য ইন্ডিয়ান কোয়ার্টারলি 1925, দ্য বুদ্ধিস্ট ইন বেঙ্গল, দ্য ঢাকা রিভিউ 1921, ডিসকভারি অফ দ্য রিমেন্স অফ বুদ্ধিজম ইন বেঙ্গল, প্রসিডিংস অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1894, বুদ্ধিজম ইন বেঙ্গল সিন্স মহামেডান কনকোয়েস্ট, জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1895, বেঙ্গলি বুদ্ধিস্ট লিটারেচার, দ্য কলকাতা রিভিউ ইত্যাদি। এই গবেষণামূলক কর্মকাণ্ডের বাইরে আরও একটি অবদান বাংলা সাহিত্যের জগতে মুদ্রিত হয়ে আছে। সেটি হলো বৌদ্ধ বিদ্যা চর্চার একনিষ্ঠ সাধক, গবেষক, সব্যসাচী পুরুষ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর কথা সাহিত্য বা কথাশিল্প রচনার পারঙ্গমতা। পুরাতত্ত্ব, লিপিতত্ত্ব এবং প্রাচীন বৌদ্ধ বিদ্যা চর্চায় নিবেদিত জীবন, হরপ্রসাদ শাস্ত্রীর প্রখর বুদ্ধি, তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা, গভীর প্রজ্ঞা ও মননশীলতার অপূর্ব প্রকাশ ঘটেছে তার কথাশিল্পী সত্তার মধ্যে।
তার রচিত দুখানি উপন্যাসেই শিল্পী হরপ্রসাদের গভীর রসবোধ এবং নান্দনিক মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। দুটি উপন্যাসই বৌদ্ধ পরিমণ্ডল ও বৌদ্ধ ভাবধারার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। প্রথম উপন্যাসটি হল কাঞ্চনমালা। এই উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় 1289 বঙ্গাব্দের আষাঢ় থেকে মাঘ 8টি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর 1322 বঙ্গাব্দ 1915 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে মুদ্রিত হয়। দ্বিতীয় উপন্যাস বেনের মেয়ে। এই উপন্যাসটিও নারায়ণ পত্রিকায় 1325 বঙ্গাব্দের কার্তিক সংখ্যা থেকে 1326 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা অবধি ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর 1919 খ্রিস্টাব্দে পুস্তকাকারে মুদ্রিত হয়। উপন্যাসটি খ্রিস্টীয় দশম দ্বাদশ শতকের বৌদ্ধ সহজানতন্ত্রের পটভূমিকায় রচিত। কাঞ্চনমালা ক্ষেমেন্দ্র বিরচিত বৌদ্ধ বোধিসত্ত্বাবধান কল্পলতার কুণালাবদানের কাহিনী অবলম্বিত উপন্যাস। উপন্যাসের বিষয়বস্তু ক্ষৌরকার কন্যা তিস্যরক্ষিতার শৈশবের স্বপ্নের বাস্তব রূপায়ণ ও কুণাল এবং তৎপত্নী কাঞ্চনমালার দাম্পত্য জীবনের নাট্যচিত্র। বৌদ্ধ ধর্মের লোক কল্যাণকামী উদার নীতি, প্রেম ও করুণার মহান আদর্শ উপন্যাসটির যোগসূত্র এবং পরিচালন শক্তিরূপে সমগ্র উপন্যাসটিকে নিয়ন্ত্রিত করেছে। ফলে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তিস্যরক্ষিতার ঘৃণ্য নিকৃষ্ট অপরাধ কুণালের অহিংস চিত্তের মহান ঔদার্যের ক্ষমাসুন্দর আলোয় সুখপাঠ্য হয়ে উঠেছে। বস্তুত ভগবান বুদ্ধের প্রেম, করুণা, শান্তির উদার নীতি, সেবা, ক্ষমা, ত্যাগ, তিতিক্ষা, অহিংসার অমৃত পরশ সমগ্র উপন্যাসটিকে ঘিরে রেখেছে। বৌদ্ধ যুগে পরিমণ্ডলের ঐতিহাসিক ছোঁয়া এবং কল্পনার জগৎ মিলেমিশে কাঞ্চনমালা উপন্যাসটি পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। উপন্যাসের মূল পরিচালিকা শক্তি তিস্যরক্ষিতা। ক্ষৌরকার গৃহে জন্মগ্রহণ করেও শৈশবকাল থেকে রাজরানী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন তিনি। তার এই উচ্চাকাঙ্ক্ষার মূল চাবিকাঠি ছিল তার অসামান্য রূপ, লাবণ্য, তীক্ষ্ণ বুদ্ধির প্রাচুর্য এবং পরপুরুষকে বশ করার অটল প্রত্যয়। এবং এই মূলধনে একদিন ক্ষৌরকার কন্যার শৈশবের স্বপ্ন সম্রাট অশোকের মহিষী পদে আসীন হয়ে বাস্তবে রূপ পরিগ্রহ করেছিল। কিন্তু এখানেই রূপবতী শানিত বুদ্ধির অধিকারী তিস্যরক্ষিতা থেমে থাকেননি। তার লালসার আগ্রাসী রূপের আগুনে পরপুরুষকে সম্মোহিত করার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং তীব্র জীবন পিপাসা তাকে জীবনের ভিন্নতর খেলায় উন্মত্ত করে তুলেছিল। ফলে রাজমহিষী হয়েও আপন রূপ গরিমায় কামনাসক্ত বিমোহিতা তিস্যরক্ষিতা সপত্নী পুত্র কুণালের রূপ, সৌন্দর্য এবং সুন্দর চক্ষু দুটির আকর্ষণে মুগ্ধ হয়ে তার প্রতি অবৈধ প্রেমাসক্তিতে মত্ত হয়ে উঠেছিলেন। কিন্তু কুণালের কাছে প্রত্যাখ্যাতা তিস্যরক্ষিতার কামনা প্রতিহিংসার আগুনে শতধারায় জ্বলে উঠল। তিনি ক্ষিপ্ত হিংস বাঘিনীর মতো প্রতিশোধ ক্রিয়ায় কুণালের সুন্দর চোখ দুটি বিনষ্ট করার প্রতিজ্ঞায় আসঞ্জিত হলেন। সময়ান্তরে তিস্যরক্ষিতার সেবা ও শুশ্রূষায় রোগমুক্ত সম্রাট অশোক কৃতজ্ঞতা স্বরূপ তাকে পারিতোষিক দিতে চাইলে বুদ্ধিমতী প্রতিহিংসা পরায়ণা তিস্যরক্ষিতা 7 দিন মতান্তরে 1 বৎসরের জন্য রাজ্য পরিচালনার অধিকার প্রার্থনা করলেন। কৃতজ্ঞ চিত্ত সম্রাট তিস্যরক্ষিতার প্রার্থনা মঞ্জুর করলেন। সুযোগ সন্ধানী প্রতিশোধ লিপ্সু কামনা জর্জরিত তিস্যরক্ষিতা সিংহাসনে আরোহণ করেই কুণালের চক্ষু দুটি উবড়ে ফেলার নির্দেশ দিলেন এবং অচিরেই রাজমহিষী তিস্যরক্ষিতার সে আদেশ বলবতী হল। কুণাল দৃষ্টিহীন হলেন। এক লহমায় রাজমহিষীর রাজকীয় গরিমা মুছে গিয়ে তিস্যরক্ষিতার কুটিল, কুৎসিত, কলঙ্কিতা নারীসত্তার পঙ্কিল নগ্ন রূপ পাঠকের কাছে প্রকট হয়ে উঠেছে। এখানেই শিল্পী হরপ্রসাদের শৈল্পিক ভাবনা তার সৃজনী প্রতিভার নিপুণতায় ধরা পড়েছে। এদিকে স্বামীর অন্বেষণে কুণাল পত্নী কাঞ্চনমালা ভিক্ষুনিবেশে পদব্রজে পাটলিপুত্র থেকে তক্ষশিলায় এসে উপস্থিত হলেন। অবলোকিতেশ্বরের আশীর্বাদ ধন্য প্রতিভক্তি পরায়ণা কাঞ্চনমালা অবলোকিতেশ্বরের করুণায় স্বামীর সঙ্গে মিলিত হন। উপন্যাসের শেষ পর্যায়ে এসে ঔপন্যাসিক হরপ্রসাদ অলৌকিকতার আশ্রয় নিয়েছেন।
অধর্মের পরাজয়ে ধর্মের জয় ঘোষণার মতো শাস্ত্রী মশাই বৌদ্ধ ধর্মাদর্শে উদ্দীপ্ত সত্যভাষী পুণ্যবান চণ্ডাল প্রদত্ত চক্ষু দ্বারা কুণালের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। কুণাল অবদানে সৎকর্মের ফলশ্রুতি দরুন কুণাল দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল, কিন্তু উপন্যাসের লেখক বৌদ্ধ চণ্ডালেরই চোখ দুটি কুণালের চক্ষু গহ্বরে বসিয়ে দিয়ে তার দৃষ্টিশক্তি উদ্ধার করেছে। পুণ্যবান চণ্ডাল ও তার সত্যবাদিতা গুণের জন্য পুনরায় চক্ষু দুটি ফিরে পেয়েছে। কাঞ্চনমালা উপন্যাসে বৌদ্ধযুগীয় পরিবেশের বিভিন্ন দিকগুলি পটচিত্র বিভিন্ন দিকগুলির পটচিত্র দক্ষ কথাশিল্পীর মতো হরপ্রসাদ শাস্ত্রী প্রয়োগ করেছেন। কুণাল পত্নী কাঞ্চনমালার পাটলিপুত্র থেকে তক্ষশিলায় আগমনের দীর্ঘ যাত্রাপথের বৈচিত্র্যময় বিবরণ বৌদ্ধ যুগের ধূলি ধূসরিত জগতে যেমন পাঠককে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে সমর্থ হয়েছে, তেমনি সম্রাট অশোকের চরিত্র, অশোকের বৌদ্ধ ধর্মগ্রহণ এবং অন্যান্য রাজকীয় চরিত্রগুলিকে উপন্যাসের মূল কাহিনীর সঙ্গে মিলিয়ে দিয়ে শাস্ত্রী মশাই উপন্যাসের ঐতিহাসিক পরিমণ্ডলটি বাস্তবসম্মত করার চেষ্টা করেছে। উপন্যাসের অন্তিম পর্বে এসে হরপ্রসাদ শাস্ত্রী মহাকারুণিক ভগবান বুদ্ধের উপদিষ্ট প্রেম, করুণা, ত্যাগ, তিতিক্ষা, সেবার মহান আদর্শগুলি তুলে ধরেছেন। কুণাল ও কাঞ্চনমালা চরিত্র দুটিতে তিনি বৌদ্ধ ধর্মের প্রেম ও করুণার মহান আদর্শগুলি রূপায়িত করেছেন। বৌদ্ধ ধর্মের নিরন্তর অনুধ্যানের ফলস্বরূপ কাঞ্চনমালা গভীর অন্তর্দৃষ্টি লাভ করে জীব ও প্রেমে এবং সেবার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। কুণাল ও ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা, ধৈর্য, অহিংসার আদর্শ চরিত্ররূপে উপন্যাসে মহাকারুণিক বুদ্ধের মহান আদর্শগুলিকে রূপ দিয়েছেন। একদিকে অতীত ইতিহাসের ধূসর হাতছানি, অন্যদিকে রক্তমাংসের চরিত্র সমুদায় উভয়ের টানান পোড়েনের মধ্যে দিয়ে উপন্যাসটির গতি বৃদ্ধি পেয়েছে। উপন্যাসের বিষয় ভাবনায় হরপ্রসাদ শাস্ত্রীর প্রগতিশীল মানসিকতার পরিচয়ও লক্ষণীয়। সপত্নী পুত্র কুণালের প্রতি বিমাতা তিশ্বরক্ষিতার তীর্যক প্রেমের দ্বন্দ্ব, কামনা বাসনা তীব্র সংগ্রাম, লোভ, হিংসা, প্রতিশোধ স্প্রিয়ার জ্বলন্ত আগুনে কাঞ্চনমালা কুণালের আদর্শ দাম্পত্য জীবনকে ছিন্ন ভিন্ন করে দিতে চাওয়ার উন্মত্ততা, প্রজ্বলিত অগ্নিশিখায় ঝাঁপ দেওয়া পতঙ্গের মতো উপাসক্ত কামনা জর্জরিত তিশ্বরক্ষিতার পরপুরুষের প্রতি আসক্ত হওয়াতে কুণ্ঠাবোধ না করা, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে তিশ্বরক্ষিতার চরিত্রে স্বাধীন চেতা নারী শক্তির প্রকাশ ঘটিয়ে হরপ্রসাদ শাস্ত্রী চরিত্রটিকে ব্যক্তিত্বময়ী, প্রগতিবাদী, দৃঢ়চেতা নারী সমাজের শ্রেণীভুক্ত করেছে। তাই ঐতিহাসিক পটভূমিকায় জীবনাদর্শ প্রতিষ্ঠার কাহিনী হয়েও রক্তমাংসের চরিত্র চিত্রায়নের গুণে কাঞ্চনমালা উপন্যাসটি কালের সীমা ডিঙিয়ে আজও পাঠকের কাছে সমানভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। দ্বিতীয় উপন্যাসটি হল বেনের মেয়ে। উপন্যাসের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে ভূমিকায় হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য করেছেন, বেনের মেয়ে উপন্যাস ইতিহাস নয়, সুতরাং ঐতিহাসিক উপন্যাস নয়, বেনের মেয়ে একটি গল্প মাত্র। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর এই মন্তব্যের সঙ্গে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও গুহা গ্রন্থ সমালোচনা অংশের উদ্ধৃত বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়। উপন্যাসটির শ্রেণীবিন্যাস করতে গিয়ে সেখানে বলা হয়েছে, উপন্যাসটির পটভূমি মুসলমান অধিকারের অব্যবহিত আগের, অর্থাৎ খ্রিস্টীয় 10ম থেকে 11শ শতকের সপ্তগ্রাম ভিত্তিক বঙ্গীয় সমাজ। কাল্পনিক কাহিনীর উপর ভিত্তি করে এখানে তিনি হিন্দু ও বৌদ্ধদের সংঘর্ষের চিত্র অঙ্কিত করেছেন। ঐতিহাসিক উপন্যাস না হলেও কাহিনীর মধ্যে লেখক বেশ কিছু ঐতিহাসিক ব্যক্তি চরিত্র আমদানি করেছেন। প্রাসঙ্গিকভাবে আদি বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের গুরু লুইপাদ এবং চাটিল্য, বীণা, সরহ প্রমুখ সিদ্ধাচার্যদের চর্যাগীত ব্যবহার করেছেন। তিনি নিজেও সেই যুগের চর্যাগীতির ভাষা অনুসরণে দুটি গীত রচনা করে কাহিনীর মুখ্য দুজন পাত্রপাত্রী মায়া ও গুরুপুত্রের মুখে বসিয়েছেন। ঐতিহাসিক উপন্যাস বলা না গেলেও সেই যুগের বঙ্গীয় ধর্ম সংঘর্ষ সমাজের চিত্র উপন্যাসটিতে গুরুত্ব রয়েছে। উপন্যাসটি সম্পর্কে ঔপন্যাসিকের কৈফিয়ত এবং উপরে উদ্ধৃত গ্রন্থ সমালোচনা মন্তব্য
একই সুরে প্রতিধ্বনিত হলেও তথাপি উপন্যাসটিকে নির্ভেজাল সামাজিক গল্প বা উপন্যাস হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে কিছুটা দ্বিধা থেকে যায়। কারণ বেনের মেয়ে উপন্যাসটি বৌদ্ধযুগীয় পরিমণ্ডল বা পরিবেশেই কেবল রচিত হয়নি, সমগ্র উপন্যাস জুড়ে ব্রাহ্মণ্যতন্ত্র এবং বৌদ্ধ সহজানতন্ত্রের ধর্ম সংস্কৃতির সমন্বয়ী সুর এবং চরিত্র চিত্রায়নে বৌদ্ধযুগের ধর্ম সংঘর্ষের ইতিহাসের ছায়া প্রলম্বিত হয়েছে। সপ্তগ্রামের বাগদি রাজা রূপা বাগদির রাজ্যলোক এবং হিন্দু রাজা হরিবর্মার রাজ্য প্রতিষ্ঠার পালাবদলের ইতিহাস কেন্দ্রিক বেনের মেয়ে উপন্যাসটি ঐতিহাসিক তথ্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। ইতিহাসের সাক্ষ্য পাল বংশের শেষ ভাগে দ্বিতীয় মহিপালের অযোগ্যতা ও অপদার্থতার ফলে খ্রিস্টীয় দশম থেকে একাদশ শতকের বাংলাদেশের সামন্তগণ বিদ্রোহী হয়ে উঠেছিলেন। নিজ নিজ শক্তি ও সামর্থ্য গুণে তারা ছোট ছোট জায়গি বা অঙ্গরাজ্য পরিচালনা করে নিজেদের স্বাতন্ত্র্যতা প্রতিষ্ঠিত করেছিলেন। স্বভাবত সেই সময় বঙ্গীয় সমাজ ব্যবস্থায় নিষাদ, কিরাত, কৈবর্ত, বণিক প্রভৃতি তথাকথিত নিম্ন শ্রেণীর জনগোষ্ঠীর প্রাধান্য ও নেতৃত্ব লক্ষিত হয়। এরই প্রমাণ পাওয়া যায় বরেন্দ্র ভূমির কৈবর্ত সামন্ত দিব্যক কর্তৃক মহিপালের নিহত হওয়া এবং দিব্যকের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক ঘটনা। বাগদি এমনই একটি বাংলাদেশের জনগোষ্ঠী জাতি বিশেষ। বেনের মেয়ে উপন্যাসে সামন্তবর্গীয় বাগদি রাজা রূপা বাগদির উপস্থিতি ঐতিহাসিক চরিত্র হিসাবে ব্যবহৃত হয়েছে। উপন্যাসের শুরু বাগদি রাজা বৌদ্ধ রূপা বাগদির গুরু লুইপাদের অভ্যর্থনার মধ্য দিয়ে। বৌদ্ধ সহজান সাধনার অন্যতম সিদ্ধ আচার্য হলেন লুইপাদ। তাছাড়া সর্বপাদ, চাটিরপাদ, বীণাপাদ প্রভৃতি খ্যাতনামা সিদ্ধাচার্যদের চর্যাগীতিগুলি ব্যবহার করে উপন্যাসটির ইতিহাসের একটি কাল পর্বকে স্পর্শ করতে পেরেছে বলে মনে হয়। উপন্যাসের পটচিত্র দশম থেকে একাদশ শতকের বৌদ্ধ বাংলার সমাজ ও ধর্মকেন্দ্রিক। সেই সময় বাংলার সার্বিক জীবনযাত্রা রাষ্ট্রীয় বিশৃঙ্খলতার বিপর্যস্ত ও অরাজক হয়ে উঠেছিল। এই অরাজক অবস্থায় গম্ভীর সুদূরদর্শ বৌদ্ধ ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৌদ্ধ উপাসক উপাসিকা, শ্রমণ, ভিক্ষুগণ এবং অবশ্যই সিদ্ধযোগীরা ক্রমশ ব্রাহ্মণ্য ধর্ম তথা তন্ত্রের ছত্রছায়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। ফলশ্রুতি হিসাবে ব্রাহ্মণ্যতন্ত্রের ধর্ম সংস্কৃতির সঙ্গে মিলেমিশে বৌদ্ধ ধর্ম নূতন আঙ্গিকে রূপান্তরিত হয়ে চলেছিল। বেনের মেয়ে উপন্যাসে একদিকে বৌদ্ধ সংঘগুলির মধ্যেকার পারস্পরিক মতানৈক্য ও সংঘর্ষের চিত্র, অন্যদিকে ব্রাহ্মণ্য বৌদ্ধ ধর্মের জীবনযাত্রার আচার আচরণ, ধর্মীয় বিশ্বাস নিষ্ঠার সমন্বিত রূপরেখাটি বাস্তবায়িত হয়েছে। সপ্তগ্রাম সমাজের বণিক শ্রেষ্ঠ বিহারী দত্তের পরিচয় তুলে ধরার সময় ঔপন্যাসিক হরপ্রসাদের এই মিশ্রিত সংস্কৃতির মানসিকতাটি লক্ষিত হয়। লেখকের বর্ণনানুসারে বিহারীর ধর্ম কী ছিল তা ঠিক বোঝা যায় না। শুধু বিহারীর কেন, সেকালের বেনেদের ধর্ম কী ছিল তা ঠিক বোঝানো যায় না। তারা ব্রাহ্মণ দিয়ে দশকর্ম করাইতো, আবার বুদ্ধের মন্দিরেও ধূপ ধুনাও দিত। তারা ব্রাহ্মণ আসিলে সাষ্টাঙ্গে নমস্কার করিয়া পায়ে ধুলা লইত, বৌদ্ধ ভিক্ষু আসিল তাহাকে দণ্ডবত নমস্কার করিত। উপন্যাসের এই পর্যায়ে হরপ্রসাদ অলক্ষে মহামতি বুদ্ধের বচন তথা উপদেশের মর্মবাণীটি স্পর্শ করে গেছে। যেখানে জাতি ধর্ম বিচারের গোড়ামি বৃত্তি কর্মানুসারে মানুষে মানুষে পরস্পর ছোঁয়াছুঁয়ে স্পর্শদোষের মধ্যে হীন প্রবৃত্তিগুলি গৌতম বুদ্ধের কাছে পীড়াদায়ক ছিল। জন্ম ও কর্মের মধ্যে অকারণ সীমারেখা টেনে ভেদাভেদের বেড়াজারের মানবতাকে কখনো তিনি অপমান করতেন না। তাই অনুগত জনদের প্রতি তার ওইরূপ সতর্ক সাবধান উপদেশ ছিল, হে ভিক্ষুগণ, যেমন গঙ্গা, যমুনা, অচিরবতী, সরজু, মহী প্রভৃতি মহানদী যখন সমুদ্রে পড়ে তখন তাদের পূর্বের নাম গোত্র আর থাকে না এবং সকলেই সমুদ্র নামে অভিহিত হয়। তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি জাতির লোক গৃহত্যাগ করে তথাগত প্রবর্তিত ধর্ম বিষয়ে প্রবজ্জা গ্রহণ করলে তাদের পূর্বের নাম গোত্র আর থাকে না, সকলেই শাক্যপুত্রীয় শ্রমণ নামে অভিহিত। ভগবান বুদ্ধের এই উদার নীতি, মানবতাবাদ
সর্বোপরি সংস্কার মুক্ত প্রসারিত চিত্তের প্রতিফলন অষ্টম থেকে একাদশ শতকের সময়সীমায় আবির্ভূত বৌদ্ধ সিদ্ধাচার্যদের অনুসৃত সহজানতন্ত্র সাধনায় লক্ষ্য করা যায়। বিহারী দত্তের ধর্ম পরিচয় তুলে ধরার সময় উপরোক্ত ভাবনার অনুরণন শোনা গিয়েছে। ঐতিহাসিক উপন্যাসের প্রকৃত সংজ্ঞা বেনের মেয়ে উপন্যাসে অনুসৃত হয়েছে কিনা সে বিতর্কে না গিয়ে বরং বলা যায়, বৌদ্ধ যুগ এবং বৌদ্ধ ধর্মের ইতিহাসের মহাসন্ধিক্ষণের ভিত্তিভূমির উপর নির্ভর করে বাংলাদেশের জল, বাতাস, মাটি, স্বাদ, গন্ধ মেশানো ভাষায় রচিত বেনের মেয়ে উপন্যাসে তৎকালীন সামাজিক এবং ধর্মীয় জীবনযাত্রার নানা বাস্তবসম্মত ছায়াচিত্র পরিস্ফুটিত হয়েছে। তাছাড়া গুরু সাধ্য সাধন তত্ত্ব অবলম্বী সহজানী সিদ্ধাচার্যদের গুচ্ছ জীবনচর্চা ও সিদ্ধাচার্যদের চর্চাগান উপন্যাসটিতে যুগচিত্র রূপে ব্যবহৃত হয়েছে। আবার বিহারী দত্তের বিধবা কন্যা মায়াকে ভিক্ষুণীর সঙ্গে প্রবেশ করানোর অভিপ্রায়ে বৌদ্ধ সংঘগুলির ভেতরকার পারস্পরিক বিবাদ, গভীর ষড়যন্ত্র ও নির্লজ্জ প্রতিদ্বন্দ্বিতা সেই সময়কার বুদ্ধ সংগ্রামগুলির অন্তর্দ্বন্দ্ব বিদীর্ণ মালিন্যকে প্রকাশ্য আলোকে উন্মোচিত করে দিয়েছে। বস্তুত যে গভীর প্রজ্ঞা ও দার্শনিক বিচার বুদ্ধির বিশ্লেষণী ক্ষমতা বলে হরপ্রসাদ শাস্ত্রী দশম থেকে একাদশ শতাব্দীর অবস্থিত বৌদ্ধ ধর্মের ও বৌদ্ধযুগীয় বাংলাদেশের সমাজ জীবনের অতল গহীনে ডুব দিয়ে মণিমুক্তা তুলে এনেছেন, সেই মুক্ত মলাই গাঁথা বেনের মেয়ে উপন্যাসটি ইতিহাস মনস্ক ও নিঃসন্দেহ পাঠক সমাজের অভিপ্সা কিছুটা হলেও চরিতার্থ করতে পেরেছে। আলোচিত উপন্যাস দুটির উপসংহারে এই প্রত্যয় জাগ্রত হয় যে বৌদ্ধ সহজান তন্ত্রের সাধ্য সাধন তত্ত্ব হরপ্রসাদ শাস্ত্রীর ইতিহাস বোধকে ভেতর থেকে নাড়া দিয়েছিল, যার ফলশ্রুতি বৌদ্ধযুগীয় জীবনালোকে রচিত কাঞ্চনমালা ও বেনের মেয়ে উপন্যাস দুটিতে প্রতিফলিত হয়েছে এবং এখানেই উপন্যাস দুটির কাল্পনিক জগৎ ঐতিহাসিক আলোতে প্রজ্জ্বল হয়ে উঠেছে। পূর্বে আর পর্যালোচনান্তে দেখা যায় দুটি উপন্যাসই দুটি করে পর্বে বিভক্ত, একটি বহির্বিভাগ পর্ব, অন্যটি অন্তর্ভাগ বা উপন্যাসের প্রতিপাদ্য বিষয়বস্তুর ব্যঞ্জনাত্মক দিক। দুটি উপন্যাসেই বৌদ্ধ যুগ ও ধর্ম বহির্বিভাগীয় পটভূমি হিসাবে ব্যবহৃত হয়েছে। কাঞ্চনমালা উপন্যাসে বৌদ্ধ ধর্মের জীবনাদর্শ প্রতিষ্ঠা এবং বেনের মেয়ে উপন্যাসে বৌদ্ধ ধর্মের বিলুপ্তির ইঙ্গিতপূর্ণ বর্ণনা ও সংগ্রামগুলির অন্তর্দ্বন্দ্ব পরস্পর সংঘাতের চিত্রকাহিনী বর্ণিত হয়েছে। ফলত উপন্যাস দুটির বহির্ভাগে বৌদ্ধালোকিত বিষয় ভাবনার প্রত্যক্ষ উদ্ভাস প্রতিবিম্বিত হয়েছে। অন্যদিকে অন্তর্ভাগে বৌদ্ধ সহজান সাধনা প্রজ্ঞোপায় যোগের সাধ্য সাধন তত্ত্বটির গূঢ় ব্যঞ্জনা পরোক্ষভাবে উপন্যাসের বিষয়বস্তুকে আন্দোলিত করেছে। সহজান তন্ত্র সাধনায় সাধক যোগী মুক্তি মুখ্য নির্বাণ কামনা করেন না। সহজানীদের লক্ষ্য হল সহজানন্দ বা মহাসুখ প্রাপ্তি। অনির্বচনীয় অবাংমনুষ্যগোচর বাক্যথাতীত এই মহাসুখ প্রাপ্তির একমাত্র মার্গ হল প্রজ্ঞোপায় যোগ বা শূন্যতা ও করুণার যুগনদ্ধতা। সিদ্ধযোগীদের কাছে প্রজ্ঞোপায় যোগ বা শূন্যতা করুণা পরিভাষাগুলি আভিপ্রায়িক অর্থে দতিত, কিন্তু অন্যদিকে বালযোগী বা পৃথকজনদের কাছে পার্থিব জগতে স্ত্রী পুরুষ প্রত্যেকার্থে ব্যঞ্জিত। বৌদ্ধ ধর্ম ভারতীয় ধর্মের ঐতিহ্যবাহী ধর্ম। বহু শতাব্দী পূর্বে শাক্যপুত্র গৌতম তার প্রবর্তিত ধর্ম সম্পর্কে অনুগতজনদের কাছে স্বীকারোক্তি করেছেন, আমি এক পুরাতন পথ আবিষ্কার করিয়াছি, যে প্রাচীনকালে সম্যক সম্বুদ্ধগণ এই পথে বিচরণ করিতেন। প্রসঙ্গত চর্যা সাহিত্যে এরই বিকাশ ও বিস্তৃতি লক্ষিত হয়। উপন্যাস দুটির মূল চরিত্রে সহজানী তন্ত্র সাধনার প্রজ্ঞোপায় যোগের ব্যঞ্জনা প্রতিফলিত হয়েছে। কাঞ্চনমালা উপন্যাসে কাঞ্চনমালা ও কুণাল, বেনের মেয়ে উপন্যাসে মায়া ও গুরুপুত্র প্রজ্ঞা ও উপায়ের রূপক চরিত্র রূপে বর্ণিত হয়েছে। রাগ বিরাগ বর্জিত কামনা বিরহিত চরিত্রগুলির মধ্যে যে আনন্দের প্রকাশ ঘটেছে
তা বৌদ্ধ সহজানী তন্ত্র সাধনার মহানন্দ বা সহজানন্দের স্ফুরণ মাত্র। নিষ্কলুষ, আবিলতাহীন, বিমল এই আনন্দই বৌদ্ধ সহজান সাধনায় শূন্যতা স্বভাব বিশিষ্ট নিস্তরঙ্গ প্রভাস্বর অতীন্দ্রিয় মহাসুখ। শাক্যপুত্র গৌতমের লোককল্যাণ কামিতা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে প্রায় 1000 বছর ধরে বৌদ্ধ সংঘ ও বৌদ্ধ পরম্পরায় পরবর্তী সমাজ ভাবনার বিকাশ ও বিস্তার লাভ করেছিল। ভগবান বুদ্ধ তার অনুগতজনদের এই উপদেশ দিয়েছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা দিকে দিকে যাও বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, দেবতা ও মানুষের কল্যাণের জন্য। তোমরা ধর্ম প্রচার করো, তোমরা ধর্ম উপদেশ দিও, যার আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে বা অন্তে কল্যাণ। বুদ্ধদেবের এই লোক হিতেশনার মূলে রয়েছে স্বার্থশূন্য, নিষ্কলুষ প্রেম, মৈত্রী, করুণার অমোঘ্নিতা। আপন আপন আত্মবোধের বিকাশ ঘটলেই সত্যের চিত্তে করুণার উদ্রেক হয়। বৌদ্ধশাস্ত্র এ প্রসারিত চিত্তের উপদেশ দিয়েছে, তোমরা আত্মদ্বীপ হব। বুদ্ধদেবের এই পরহিত ভাবনাটি পরবর্তীকালে বৌদ্ধ পরম্পরায় বিকশিত হয়েছিল, যার প্রতিধ্বনি শোনা যায় পরবর্তী বৌদ্ধ শাস্ত্রে। আমি যেন অনাথের নাথ হই, পান্থজনের পথপ্রদর্শক হই, পারগামী লোকের পক্ষে হই নৌকা ও সম্ভ্রম। যারা দ্বীপার্থী আমি তাদের দ্বীপ হইব, যারা শয্যার্থী তাদের শয্যা হইব। আমি হইব প্রাণীগণের চিন্তামণি রত্ন, ভদ্রঘট, সিদ্ধবিদ্যা, কল্পবৃক্ষ, কামধেনু। সত্যের আর্তিতে করুণা হলে চিত্তের সংকল্প উচ্চর্যা হলো পরার্থে আত্মোৎসর্গ করা। তখন সিদ্ধযোগী চিত্তে এই বোধি জাগ্রত হয়, স্বপরার্থ সিদ্ধির নিমিত্ত আমি বোধিচিত্ত উৎপাদন করিব, আমি বোধি চর্চা পালন করিব, আমি জগদ্হিতায় বুদ্ধ হইব। হরপ্রসাদ শাস্ত্রী রচিত আলোচ্য উপন্যাস দুটি প্রধান চরিত্রগুলির অর্থাৎ কাঞ্চনমালা ও কুণাল এবং মায়া ও গুরুপুত্রের পরমানন্দময় করুণান্দোলিত প্রমোদিত চিত্তে ত্যাগ, তিতিক্ষা, প্রেম, করুণা, মৈত্রী, অহিংসা, সেবা ধর্মের গুণগুলি প্রকাশ সহজানী তন্ত্রে বোধিসত্ত্ব ভাবনাকে স্মরণ করিয়ে দেয়। এইখানে বৌদ্ধ সহজান তন্ত্র সাধনার গুচ্ছ প্রতিপাদ্যটি দুটি উপন্যাসের অন্তর্ব্যঞ্জনাকে নিবিড়ভাবে প্রভাবিত করেছে বলে বিশ্বাস। রাষ্ট্রীয় সংঘর্ষ, পররাজ্য আগ্রাসনের আকাশচুম্বী লোভ, কামনা, বাসনা, রাজনৈতিক কোলাহল, অসির ঝঞ্ঝনানি, অশ্বক্ষুরধ্বনি সমাক্রান্ত রণভূমির বীর আস্ফালন, ক্রন্দন, অবিরল শোণিত ধারার শাশ্বত উষ্ণ ঐতিহাসিকতা উপন্যাস দুটিকে কোনোভাবেই রঞ্জিত বা সিক্ত করতে পারেনি। তবে ঘনপিনদ্ধ কাহিনীর প্রভাবনতায় অতীত ইতিহাস কখনো কখনো সজীব ও জীবন্ত হয়ে উঠেছে, কিন্তু কখনোই উপন্যাসের চালিকা শক্তি হয়ে উঠতে পারেনি। সেক্ষেত্রে আবিধানিক অর্থে ইতিহাসকে অনুসরণ না করলেও একথা নিশ্চিতভাবে বলা যায় যে সুদূর অতীতে ঘটে যাওয়া একটি নীরব ধর্মান্দোলনের নাটকীয় ছায়াছবি কাঞ্চনমালা ও বেনের মেয়ে উপন্যাস দুটিতে চিত্রিত হয়েছে। এবং বলা বাহুল্য, ইতিহাস বোদ্ধা হরপ্রসাদ শাস্ত্রী সেখানে ইতিহাসকে অনুঘটক হিসাবে ব্যবহার করেছেন। প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্যতন্ত্রের জাতিভেদকে অস্বীকার করে কামনা বাসনা পীড়িত চিত্তের দুঃখ ক্লেশাবরণকে ত্যাগ করে মানুষে মানুষে প্রেম প্রীতির সম্পর্ক, জাতিতে জাতিতে মৈত্রীর বন্ধন, লোককল্যাণকামিতার জীবনাদর্শ প্রতিষ্ঠা করে মানব সমাজে যে মৈত্রী, করুণা, প্রেম, শান্তি, সেবা ধর্মের অটুট সংহতি, উদার মানবিকতার বার্তা বহন করেছিল, তারই ঐতিহাসিক ব্যঞ্জনা ও বস্তুত উপন্যাস দুটিতে প্রতিফলিত হয়েছে। কাঞ্চনমালা ও বেনের মেয়ে উপন্যাস দুটিতে ঔপন্যাসিকের সুগভীর বুদ্ধানুরাগ রক্তিম মালিম্পনে নিবেদিত হয়েছে। এখানেই প্রত্নতত্ত্ববিদ, লেখক, গবেষক, প্রাবন্ধিক, বৌদ্ধ ধর্ম অনুরাগী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর বিচিত্রমুখী প্রতিভার জগতে তার কথাশিল্পী পরিচয়টি যথার্থই শুধু নয়, সাহিত্য জগতে হরপ্রসাদ শাস্ত্রীকে ভিন্নতার মাত্রায় তুলে ধরেছে।